আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদে চলবে গণপরিবহন, ইঙ্গিত ওবায়দুল কাদেরের। ভারত, ব্রাজিল সহ 12 দেশ ছাড়া অন্যান্য দেশে ফ্লাইট চালুর অনুমতি। মার্কেটে হুড়োহুড়ি, রাস্তায় যানজট, নেই স্বাস্থ্যবিধি তোয়াক্কা। লকডাউন তুলে নিলে আরও ভয়াবহতার সতর্কতা বিশেষজ্ঞদের। দেশে করোনার মৃত্যু কমতির দিকে। ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। দৈনিক শনাক্ত 8 লাখ ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লকডাউনের পর জনস্বার্থে ঈদ সামনে রেখে গণপরিবহন চালু চিন্তা করছে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদ ও রমজানের কথা বিবেচনায় শ্রমজীবী মানুষের জন্য এরই মধ্যে লকডাউন শিথিল করা হয়েছে। তাই আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, করোনাকে পুঁজি করে যারা অপপ্রচারে লিপ্ত তারাই নানা অনিয়মের প্রশ্রয়দাতা। বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক তাতে জনগণ বিশ্বাস করে না, সাড়া দেয় না। বিএনপি একদিকে অনিয়মের বিরুদ্ধে কথা বলে, অন্যদিকে অনিয়ম সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তার সমালোচনা করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ অতি ঝুঁকিপূর্ণ 12টি দেশ ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর কম ঝুঁকিপূর্ণ ইউরোপের বিভিন্ন দেশের মতো কাতার, বাহরাইন ও কুয়েত সহ 26 দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলেও আরোপ করা হয়েছে কঠিন শর্ত। এ নিয়ে জারি করা নতুন প্রজ্ঞাপন ইতিবাচক বললেও ঘন ঘন সিদ্ধান্ত বদলে বিভ্রান্তিতে পড়েছে এয়ারলাইন্সগুলো। করোনা নিয়ন্ত্রণে টানা 16 দিন বন্ধ থাকার পর শনিবার লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। শুক্রবার মধ্যরাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ আফ্রিকা সহ অতি ঝুঁকিপূর্ণ 12টি দেশের সঙ্গে আপাতত বন্ধ থাকবে সব ফ্লাইট। তবে প্রবাসীরা চাইলে দূতাবাসের অনুমতি নিয়ে আসতে পারবেন দেশে। সেক্ষেত্রে মানতে হবে নিজ দেশে 14 দিন হোটেল কোয়ারেন্টিনের কঠোর শর্ত। ঝুঁকিপূর্ণ অন্য 26 দেশ থেকে এলেও মানতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিন। এই পুনরায় আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু করার মাঝ দিয়ে আজ থেকে আমাদের যারা বাংলাদেশি অভিবাসী বিভিন্ন জায়গায় আটকে আছেন দেশে আসার সুযোগ পাবেন, এবং বাংলাদেশে নিযুক্ত অথবা কর্মরত অনেক বিশেষজ্ঞ যারা আমাদের উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত আছেন তারাও তাদের স্ব কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও এদিন ছেড়ে যায়নি কোনো বাণিজ্যিক ফ্লাইট। আগের শিডিউল মেনে সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের ফ্লাইট চললেও যাত্রীদের গুনতে হয়েছে কয়েক গুণ ভাড়া। বিশেষ ফ্লাইট আমাদের উপকার হচ্ছে, কিন্তু ব্যয়বহুল বেশি হচ্ছে আর কি। এটা আমাদের ওভার খরচ হচ্ছে। এটা তো আমাদের 3 টিকেটের পয়সা 1 টিকেটে যাচ্ছে। টিকেটের আপ ডাউন খরচ গেছে 1 লাখ টাকা আর কি। আমার 14 তারিখ ফ্লাইট ছিল, 14 তারিখ যেতে পারি নাই, এখন 1 তারিখ আবার আমার নতুনভাবে বিশেষ ফ্লাইটে দিছে। উড়োজাহাজ কোম্পানিগুলোও জানিয়েছে বিশেষ ব্যবস্থার ফ্লাইটে ভাড়া পড়ছে বেশি। নিয়ন্ত্রক সংস্থার হুটহাট সিদ্ধান্তেও যাত্রীদের মতো বিভ্রান্তিতে ফেলছে তাদেরও। অল্প সময়ের ব্যবধানে আসলে যেহেতু অনেকগুলো প্রজ্ঞাপনে জারি হয়েছে, যার কারণে আসলে প্যাসেঞ্জারদের কাছে, এয়ারলাইন্স অথরিটির কাছে, অ্যাজ ওয়েল এজ যাত্রীদের কাছে আসলে সব কিছু মিলে আমার কাছে যেটা হয় যে কিছুটা মনে হয় যেটা কনফিউজিং। আমার কাছে মনে হচ্ছে যেসব কান্ট্রিগুলোতে একদম টোটালি রেস্ট্রিক্টেড অবস্থা আছে, বাট সেসব দেশের বাংলাদেশি যাত্রীদের, বিশেষ করে যারা দেশে আসতে চান তাদের আসলে স্পেশাল পারমিশনের মাধ্যমে চার্টার ফ্লাইট কি আসলে বোঝানো হচ্ছে। বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে আবার যে কোয়ারেন্টাইনের যে কনফিউশনটা আছে, এমবেসির মাধ্যমে আমাদের আসলে অপোজিট কান্ট্রিগুলোতে আসলে ইনফর্ম করার সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় এয়ারলাইন্স সেক্টরের জন্য, এয়ারলাইন্সের জন্য আসলে এটা আমাদের জন্য ভালো হবে। নতুন সিদ্ধান্ত মেনে আগামী 4 মে থেকে মালয়েশিয়ার আকাশে ডানা মেলবে ইউএস বাংলা এয়ারলাইন্স, আর 9 মে যুক্তরাজ্যে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শনিবার রাজধানী বসুন্ধরা শপিং মল খুলতে মাত্র 2 ঘন্টা দেরি হয় মার্কেটের সামনে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ ক্রেতারা। উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব, নিজেদের দোষ স্বীকার করলেও মার্কেট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন ক্রেতারা। হাজারো মানুষের এই মিছিল শপিং করার, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই মিছিলে সবাই শামিল। কার আগে কে শপিং মলে ঢুকবে তার প্রতিযোগিতায় যেন ফিকে হয়ে গেছে করোনা মহামারী।
স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব তো দূরের কথা, নেই ন্যূনতম শৃঙ্খলা। দূরত্ব তো রাখা প্রয়োজন, কিন্তু কেউই মানতেছে না। দেখেন না, যার মনে হচ্ছে লাইনে ঢুকতেছে। মানা হচ্ছে না, দেখছেনই, কারণ আমি ছেড়ে দিলেও আরেকজন ছাড়ছে না। আসলে এটা ঠিক না, আসলে আমাদের আশাও ভুল হয়েছে। আপনারা দোকানপাট খোলা রেখেছেন, তাহলে তো আর সামাজিক বিধি কি করবে? এখন তো দরকারে বের হবে মানুষ। প্রয়োজন তো থাকেই, কিছু প্রয়োজনের ক্ষেত্রে আসতে হয় মাঝে মধ্যে। অসামাজিক গ্যাদারিং চলছে, মার্কেটের গভর্নমেন্টের এটাই ভুল হয়েছে, এর মার্কেট খুলে দেওয়াটাই ভুল হয়েছে। করোনা কমে গেছে। আসছি একটু মার্কেটে ঘোরার জন্য, দেখার জন্য, যদি মন মতো বা সুবিধা মতো পেয়ে যাই। মার্কেট খোলাতে সেই জন্য আসতেছি আমরা। এই চিত্র রাজধানীর বসুন্ধরা শপিং মলের মে দিবস উপলক্ষে সকাল 10টার পরিবর্তে 12টায় মার্কেট খোলার সিদ্ধান্তেই হযবরল অবস্থা। সকাল 9টা থেকেই মার্কেটের আশেপাশে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। এ সময় মার্কেটের সামনের রাস্তার জ্যাম একদিকে পান্থপথ, অন্যদিকে ছাড়িয়ে যায় কারওয়ান বাজার। আমরা স্টাফ আমাদের 10টা বাজে ঢুকতে বলুক, আর যারা কাস্টমার তাদের 11টা থেকে সার্ভিস দেওয়া স্টার্ট করুক, তাহলে কিন্তু এটা হয় না, কারণ এখানে হিউজ স্টাফ আছে, হিউজ কাস্টমার। নোটিশ ছাড়া 12টায় খুলবে, না খুলবে বন্ধ, আর খুলতে হলে টাইম জানাই দেবে প্রচারের মাধ্যমে, তাদের পত্রিকা আছে। ম্যানেজমেন্টে আরো মোর কেয়ারফুল হওয়া উচিত ছিল, তবে ওনারা আগে অ্যানাউন্স করলে হয়তো এত লোকজন একসময় জমতো না। বিশৃঙ্খলার ছবি নিতে গেলে মার্কেট কর্তৃপক্ষ তেড়ে আসে সাংবাদিকের উপর। আমাদের এখানে ছবি তুলে আমরা অনুমতি লাগবে, আহারে এটা বাইরে না, এটা আমার বসুন্ধরার ভিতরে না, আমাদের ভিতরে না। আমাদের অফিসে কথা বলে আসেন, আপনি নিয়ে এত বাহির থেকে কিছু বাহির থেকে আপনি আমাদের অফিসে কথা বলে আসেন। কোথায় মানছে না? এখানেও মানছে, সব জায়গায় মানছে। অসহায় দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, মার্কেট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে মার্কেটের সামনের সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে হয় তাদের। অনেকেই টাইম ডিউরেশন ধরে আসছে, 10টার সময় মার্কেটে এসে ঢুকতে চাচ্ছিল, সে যেতে না পেরে রাস্তার উপরেই বসেছিল। তা অনেককে আমি শতবার বোঝানোর চেষ্টা করেও তাদেরকে এখান থেকে সরানো সম্ভব হয় নাই। ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতন না হই, সেক্ষেত্রে তো আমাদের পক্ষে করার কিছু থাকে না। মার্কেট সহ সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকায় কঠোর লকডাউনের মধ্যেও রাজধানীর সড়কগুলোতে ছিল থেমে থেমে জ্যাম। এদিনও রাস্তা দখলে ছিল রিকশা, সিএনজি আর প্রাইভেট কারের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনার ঢেউ বারবার আঘাত হানতে পারে, এমন হুঁশিয়ারি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা মনে করেন, লকডাউনের কারণে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে, তাই হুট করে লকডাউন তুলে দেওয়া যাবে না। তারা আরও বলেন, লকডাউন তুলতে হলে কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির 10 দফা সুপারিশ কঠোরভাবে মেনে ধীরে ধীরে তুলতে হবে। 14 এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে লকডাউন, আর তা চলবে 5 মে পর্যন্ত। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের সুফল মিলতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। লকডাউনের ফলে সংক্রমণ আগের তুলনায় কমে গেছে, আর লকডাউনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো লকডাউনের ইফেক্ট সবসময় কিন্তু এফেক্টিভ। অত্যন্ত খারাপ খারাপ রোগীগুলো ছিল, ওদের মৃত্যুর সংখ্যাগুলো ক্রমবর্ধমান ছিল। সাধারণত মৃত্যুর ইয়াটা 2 থেকে 3 সপ্তাহ ধরে চলে, সেজন্য কিন্তু দেখবেন যে প্রায় 80-90 এর মতো মৃত্যু বেশ কিছুদিন চলেছে। এখন গতকালকে থেকে হয়তো কিছুটা কমে আসছে এবং এটা ধীরে ধীরে কমে আসবে আর কি। লকডাউনের বাইরে অন্য যে কাজগুলো আছে সেগুলো ঠিক মতো হচ্ছে না। যা তার মধ্যে আছে যে নিরোগী তাকে বিচ্ছিন্ন করে রাখা, যাতে করে তার থেকে আর কারো কাছে সংক্রমণ না যায়, অনেক বেশি টেস্ট করা, এগুলো হলো অন্যান্য কাজ, এবং পাশাপাশি টিকাদান। এরই মধ্যে লকডাউন কিছুটা শিথিল করে খুলে দেওয়া হয়েছে শপিং মল। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে, দাবি উঠেছে গণপরিবহনও খুলে দেওয়ার। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এজন্য আরও কিছুটা সময় নেওয়া প্রয়োজন। লকডাউন তুলতে মাস্ক ব্যবহার, জমায়েত না হওয়া, অফিসে উপস্থিতি অর্ধেক করা সহ 10 দফা সুপারিশ কঠোরভাবে বাস্তবায়ন করার পরামর্শ তাদের। কোনো প্রস্তুতি ছাড়াই কিছু কাগজে নির্দেশ দিয়ে পরিবহন খুলে দেওয়া হবে, এবং গতবারেও যেরকম আমাদের 31শে মে খুলে দেওয়ার পরে যে রোজা হলো, তারপরে কিন্তু আমাদের জুন মাস থেকে সংক্রমণ বেড়ে যায় এবং সেটা জুলাই আগস্ট পর্যন্ত থাকে। এবারেও সেটা হওয়ার কোনো ব্যতিক্রম নেই, এবারেও হয়তো তাই হবে। রিল্যাক্সেশন করার আগে এসব নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করা উচিত, যে আমাদের দেশটার আসলে কোন জায়গায় যাচ্ছে। আমরা যাতে ক্রাইসিসে পড়ে যেতে হয়, এরকম সিচুয়েশন যদি নিজেরাই ক্রিয়েট করে ফেলি সবকিছু খুলে টুলে দিকে, তাহলে তো ঠিক হবে না।
লকডাউন তুলে দিতে হুটহাট কোনো সিদ্ধান্ত নিলে এতদিনের কষ্ট আর অর্জন ধূলিসাৎ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 60 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 11,510 জন কোভিড-19 মারা গেলেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 15,117টি নমুনা পরীক্ষায় 1,452 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হলেন 7,60,584 জন। 3,245 নতুন করে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 6,84,671 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনার মৃত্যুর হার 1.51%, সুস্থতার হার 90.02% আর পরীক্ষার তুলনায় শনাক্তের হার 9.61%। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার পোস্ট কোভিড চিকিৎসা চলছে। পাশাপাশি তার পুরনো অসুখেরও পরীক্ষা নিরীক্ষা চলছে। চিকিৎসকরা বলছেন সরকারি ছুটির কারণে দুদিন ঠিকমতো পরীক্ষা নিরীক্ষাগুলো করা যায়নি, ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে। এমনিতে তার শারীরিক অবস্থা ভালো, কোনো ধরনের উপসর্গ নেই। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ জানান, গেল এক সপ্তাহের বেশি তার শরীরে কোভিডের কোনো উপসর্গ নেই। বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। পুলিশ হেফাজতে মারা গেছেন ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনায় এক আসামি। পুলিশের দাবি হৃদরোগে তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডিবি পুলিশের একটি দল আসামি আবুল হোসেন মোল্লাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, সালথায় তাণ্ডবের ঘটনা গত কয়েকদিন আগে তাকে আটক করা হয়। 28 এপ্রিল তাকে রিমান্ডে নেওয়া হয়। শনিবার শেষ রাতে তিনি সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশাকে প্রধান করে গঠিত 4 সদস্যের তদন্ত কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সালথার ঘটনায় পুলিশের মামলায় এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে নাম আসায় আবুল হোসেনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল পুলিশ। সিলেটের বিশ্বনাথের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 10ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে গুলিবিদ্ধ সহ আরও 8 থেকে 10 জন। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 5:30টার দিকে উপজেলা দৌলতপুর ইউনিয়নের চৈতন্যপুর নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমেল আহমেদ ওই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রাস্তা নিয়ে চৈতন্যনগর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকেলে দুপক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে গুলি বিনিময় করে। এতে সুমেল আহমেদ ও মানিক মিয়া সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর সুমেল মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বরগুনায় তরমুজের ভালো ফলন হলেও দামে অসন্তোষ ক্রেতাদের। করোনার কারণে পরিবহনে বাড়তি ভাড়া ও পথে পথে চাঁদাবাজির অজুহাত পাইকারদের। এদিকে পোকার আক্রমণে ফলনে দিশেহারা লালমনিরহাটের চাষিরা। আর পানিতে তলিয়ে গেছে ঝালকাঠির তরমুজ ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন রিপোর্ট। অনাবৃষ্টি ও তীব্র গরমের পাশাপাশি রোজায় দেশব্যাপী তরমুজের চাহিদা তুঙ্গে। গত কয়েক বছরের তুলনায় এবছর বরগুনায় তরমুজের ফলনও হয়েছে ভালো। দাম পেয়ে উৎফুল্ল চাষিরা, তবে দাম নাগালের বাইরে থাকার অভিযোগ ভোক্তাদের। গত বছর কার্নি প্রতি 2 লাখ টাকা বিক্রি হয়েছে, আর এবছর কার্নি 4 লাখ টাকা বিক্রি হয়েছে। গত বছর বড় ফলে যে টাকা পাইছি, বছর ছোট ফলে টাকা পাইছি। এবছর আমরা চাষি খুব লাভবান। তরমুজের যে দাম, এতে মধ্যবিত্ত ফ্যামিলি কেনা সম্ভব না। একটা 50 টাকা কিনছেন, 60 টাকা বিক্রি হবে গায়ে লাভ সীমিত, বেশি লাভ নাই। পাইকাররা বলছেন, করোনার কারণে বাড়তি ভাড়া ও পথে পথে চাঁদাবাজিতে তরমুজের দাম পড়েছে বেশি। ট্রান্সফারের পর টাকা নিয়ে গেছে 5000। আইতে আমাদের রাস্তাঘাটে অতিরিক্ত খরচ, পুলিশের রাস্তাঘাটে জ্বালাচ্ছে। তরমুজের দাম নিয়ন্ত্রণে মনিটরিং চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। কোনো ভোক্তা যদি এই মৌসুমী ফল ক্রয় করার ক্ষেত্রে যদি প্রতারিত হয়ে থাকেন বলে মনে করেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা ভোক্তা অধিকার আইনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ধরলা নদীর বালুচরে তরমুজ চাষ করেছেন চাষিরা। তবে এবার পোকার আক্রমণ দেখা দিয়েছে। সার কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। পোকার কারণে কি অসুখের কারণে আমার খেত নষ্ট হয়ে গেল। কারেন্ট পোকা, আবার শীতলি পোকা, অনেক ধরনের রোগ ধরে। ওষুধপাতি আনিয়ে এখানে মনে করেন খরচা করবে লাগছি, তারপর অনেক কাজ হয় না। ঝালকাঠির বিষখালী নদীর বিস্তীর্ণ চরে তরমুজ চাষ শুরু হয়েছে, কিন্তু সাম্প্রতিক পূর্ণিমার প্রাদুর্ভাবে নদীর পানি বেড়ে তলিয়ে গেছে সেই ক্ষেত। মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে আধা পাকা তরমুজ।
ঋণে লাখ লাখ টাকা খাটিয়ে এখন দিশেহারা কৃষক। এই বন্যার কারণে আমাদের অনেক ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, অনেক গাছ মারা গেছে, অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে, কমসে কম 5 লাখ টাকার চেয়েও বেশি ক্ষতি হয়েছে। এটা বড় হইলে 200 টাকা বেচতে পারতাম, এখন এটার দাম 5 টাকাও হবে না, এবার গাছটা তো মারা গেছে। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি বিভাগে আমরা তো একটু সহযোগিতা পাইতাম, তারপর হে আয় নাই, দেখে নাই। তরমুজ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা চাষিদের পাশে থেকে চাষিদের বিভিন্ন সময় রোগ পোকামাকড় তাদের চাষাবাদে পরামর্শ দিয়ে আসছি। রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে তরমুজের দাম নিয়ে এলাহি কাণ্ড হলেও তার ছিটে ফোটাও জুটছে না তাদের ভাগ্যে, এমনটা বলছেন কৃষকরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে করোনা মহামারীতেও মাশরুম চাষে বেশ সাড়া পড়েছে। কম খরচে লাভ বেশি হওয়ায় এতে আগ্রহী হয়ে উঠেছে অনেকেই। এতে জেলার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম মিলন করোনার মহামারীতে চাকুরি হারান তিনি। এরপর বসে না থেকে বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাশরুম চাষের ওপর 15 দিনের প্রশিক্ষণ নেন। পরে 1 মাসেই প্রায় 80,000 মাশরুম বিক্রি করে লাভবান হন আমিনুল। বর্তমানে তার সাফল্য দেখে অনেকে এ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। বাংলাদেশে দীর্ঘদিন করোনা থাকার কারণে যে প্রফেশন ছিল সেখান থেকে বেকার হয়ে পড়েছে, যার ফলে আমি এই মাশরুম চাষে আগ্রহী হই। এই পর্যন্ত আমি মাশরুম বিক্রি করেছি কাঁচা এবং শুকনো মিলে, লোকাল এবং ঢাকা আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তো আশা করি আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। ফেব্রুয়ারিতে ফলন আসার পরে সে মোটামুটি একটা ভালো করছে, আমি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি, আরও স্থানীয় লোকজনের চেষ্টা করে। এই যে মাশরুম চাষ করছে, এখন মনে করেন যে আমরাও নিয়ে খাইছি, ভালো সুস্বাদ লাগছে। বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে মাশরুম কিনছে, তারা নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এলাকার উন্নয়ন হচ্ছে। সরকারি বেসরকারিভাবে সহযোগিতা পেলে কুড়িগ্রামের বাণিজ্যিকভাবে মাশরুম চাষ বৃদ্ধি পাবে। এতে বেকারত্ব কমবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। যদি বাণিজ্যিক উপায়ে এই মাশরুম চাষ করা যায় তাহলে আমাদের এই অঞ্চলের জনসাধারণ তথা দেশের মানুষ এই মাশরুম খেতে পারবে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। একটা মাশরুমের স্পন থেকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ফলন পাচ্ছেন এবং এই লাভজনক সবজি আবাদ দেখে আশেপাশের কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছে। সুরাইয়া রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ঈদে চলবে গণপরিবহন, ইঙ্গিত ওবায়দুল কাদেরের। ভারত, ব্রাজিল সহ 12 দেশ ছাড়া অন্যান্য দেশে ফ্লাইট চালুর অনুমতি। মার্কেটে হুড়োহুড়ি, রাস্তায় যানজট নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। লকডাউন তুলে নিলে আরও ভয়াবহতার সতর্কতা বিশেষজ্ঞদের। দেশে করোনায় মৃত্যু কমতির দিকে। ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, দৈনিক শনাক্ত 8 লাখ ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।